নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। বনগাঁ তপশিলি লোকসভা কেন্দ্রের এবারের পিডিএস প্রার্থী সমরেশ বিশ্বাস। তার সমর্থনে গতকাল হরিণঘাটা ব্লকের বিরোহী বাজার প্রাঙ্গণে এক পথসভার আয়োজন করে তার অনুগামীরা। পথসভায় বক্তব্য রাখেন এবারের প্রার্থী সমরেশ বিশ্বাস, পিডিএস দলের প্রতিষ্ঠাতা তথা সর্বভারতীয় সভাপতি সমীর পুতুটুন্ডু, রাজ্য সভাপতি সত্যেন রায়, রাজ্য কমিটির সদস্য পার্থ ব্যানার্জি ও অন্যান্যরা। এদিন বক্তব্যের মূল নিশানা ছিল বিজেপির উপর। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। ভারতবর্ষের মোদীজি তার দুটো টার্ম, ভারতবর্ষের মানুষের কি দাবি, ভারতবর্ষের মানুষের কাছে কি জ্বলন্ত সমস্যা, সেগুলি আজকে খুব নির্দিকার যুবক হিসেবে বলে চিহ্নিত হয়েছে। তাদের কাছে নতুন দিশা নেই, তাদের কাছে চাকরি নেই, তাদের কাছে আজকে অর্থ উপার্জন করার কোনো রাস্তা নেই। এটা ভারতবাসী হিসাবে বলতে পারি যে এই অসুবিধা বা এই জনস্বার্থ বিরোধী নীতি প্রতিটি জনসাধারণের একটা অসুবিধার কারণ এবং আমাদের দেশকে পিছিয়ে নেওয়ার এবং সাধারণ মানুষের ভবিষ্যৎ সম্বন্ধে এবং দেশের অর্থনৈতিক অবস্থা সহ বিভিন্ন অনেক পিছিয়ে দিয়েছে। অতএব আপনারা সংবাদ মাধ্যমে বিভিন্ন খবরের মাধ্যমে আপনারা অনেক কিছু দেখতে পান, অনেক কিছু আপনারা জানেন এবং এখন প্রতিটি মানুষের কাছে মোবাইল ফোন আছে এবং তার মধ্যে দিয়ে আপনারা ইউটিউব, ফেসবুক এবং বিভিন্নভাবে আপনারা সংবাদ সাথে সাথেই পান এবং সেটা আপনারা অবগত আছেন। আমরা এই যে 42টা আসনে পশ্চিমবঙ্গে, তার মধ্যে আমরা 3টি আসনে আমরা লড়াই করছি পিডিএস এর প্রার্থী দিয়ে। সেটা হলো পুরুলিয়া আসনে, আর আমরা নদিয়ায় বনগাঁ আসনে, যদিও নদিয়া এবং উত্তর 24 পরগনা মিলে এই বনগাঁ আসনটি 5টি বিধানসভা পড়েছে 24 পরগনা এবং আমাদের 2টি নদিয়ায় এবং এছাড়াও মথুরাপুরে। বন্ধুগণ, আপনাদের কাছে এটাই বলতে চাই, যেহেতু বাজারে উপস্থিত আছি, আপনারা দেখুন যে বাজারে দ্রব্য মূল্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে। মানুষের রুটি রোজগারের জায়গা ছোট হয়ে যাচ্ছে, কিন্তু ব্যয় বৃদ্ধি পাচ্ছে। পরিবারের ছেলে মেয়েদের শিক্ষা, তার ব্যয় বেড়ে যাচ্ছে, কিন্তু আয় কমে যাচ্ছে। এখন একটা পরিবারকে যদি সুস্থ স্বাভাবিকভাবেও চলতে হয়, তাহলে প্রতিটা মানুষের সদস্যদের এখন সেই আয়ের দিকে যেতে হয় এবং আয় করতে হয়, তাইলেই তার সংসারে কিছুটা স্বাভাবিকভাবে চলার মতো অবস্থা হয়। তাই এই জন্য কে দায়ী? এই সরকার ক্ষমতায় আসার আগে আপনারা যে দামে চাল কিনেছেন, আপনার ডাল কিনেছেন, তরি তরকারি কিনেছেন, তার দ্বিগুণ বেড়ে গেছে। দ্বিগুণ না হলেও মানে শতকরা 40% বেড়ে গেছে। আমরা দেখি, আপনি ভাবুন, ডিজেল 65 থেকে 70 টাকা লিটার ছিল ডিজেল পেট্রোল, আর ডিজেল ছিল 55 থেকে 60 টাকা, সেটা 100 টাকার উপরে। স্বাভাবিকভাবেই আমাদের এই পরিবহন ক্ষমতায় পরিবহন করে যে সমস্ত জিনিস আমরা একটি জায়গা থেকে অন্য জায়গায় আমাদের নিয়ে যেতে হয় বা বাজার থেকে বাজারে ট্রান্সফার করতে হয় এবং সেখানে সেই মোকাম থেকে এনে ক্ষুদ্র বাজারে বিক্রি করতে হয়, ফলে তার দাম, তার মূল্য বেড়ে যায়। এবং কিছু ফোরেরা আছেন, এরা মানে সে শুধু কিনে বিক্রি করা,
পাইকারি কৃষকদের থেকে কিনবে, আবার একজনকে পাইকারি দেবে। তাতেই স্বাধীনতা এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত কৃষকের ফসলের ন্যায্য দাম কোনো সরকার ঘোষণা করতে পারল না। উপরন্তু কৃষকদের এই আন্দোলনকে ঠেকাতে গিয়ে ভারতবর্ষের সীমানার মধ্যে এই মোদী সরকার দিল্লিতে আর একটা সীমানা তৈরি করলেন। এই কৃষক আন্দোলনকে ঠেকাবার জন্য ভারতবর্ষের স্বাধীনতার পর ইতিহাসে কোনোদিন কেউ দেখেনি যে 500টা সংগঠন একটা ছাতার নিচে দাঁড়িয়ে কৃষক আন্দোলন সংগঠিত করছে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী। কিন্তু কৃষকের জন্য সেখানে দাঁড়িয়ে আজকে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আমাদের পশ্চিমবাংলা পিডিএস নেতৃত্ব গিয়েছিলেন দিল্লিতে ওই কৃষক অবস্থানের মধ্যে। সেখানে অংশ নিয়েছিলাম আমরা। প্রচন্ড ঠান্ডার মধ্যে 700 কৃষক শহীদ হয়েছিলেন। বন্ধ হয়ে যায়, 1 লক্ষ টাকা তো দূরের কথা, যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে আবার নতুন করে কেআইসি জমা দিতে হয়, আবার টাকার একটা ব্যালেন্স করতে হয়, আবার সেখান থেকে টাকা কাটা যায়। এই নতুন ব্যবস্থাপনা বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো গ্যারান্টি। আর আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের দেশে যখন করোনা এসে গেছে সারা পৃথিবীতে, এত বেহাল সরকার দেশে যে সারা পৃথিবী জুড়ে বিপদ বুঝছে, পূর্বাভাস আছে। আমাদের দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলের নেতা রাহুল গান্ধী চিঠি দিয়ে সতর্ক করেছে, তখনও গুজরাটে দাঁড়িয়ে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান করছে কোভিডের সামনে। আর কোনো পরিকল্পনা নেই, হঠাৎ একদিন লকডাউন। সেই লকডাউন করার পরে কোটি কোটি মানুষ কর্মচ্যুত হয়েছে। যারা যেখান থেকে কর্মচ্যুত হয়েছেন সেখানে গিয়ে অনেক আর কর্ম ফিরে পাননি। বছরে 2 কোটি বেকারের চাকরির কথা তো পড়ে না। আমরা এই কারণে বলতে চাই, যে গ্যারান্টির কথা আমরা শুনছি 2014-2019 লোকসভা ভোটের আগে বলেছেন কৃষকের ফসলের মূল্যের ব্যবস্থা করব। আমাদের আশ্চর্য হয়ে যেতে হয় যে আজকে মদের কোম্পানি, মদের দাম কি হবে, মদের কোম্পানি ঠিক করে। সিগারেটের কোম্পানি, সিগারেটের দাম কি হবে, সিগারেটের কোম্পানি ঠিক করে। আজকে দেশ জুড়ে বহু কৃষক সংগঠন, সাধারণ মানুষ, কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ, পরিবেশবিদ, তাদের মধ্যে চর্চা আছে যে আমাদের দেশের প্রায় 70% মানুষ কৃষির ওপর নির্ভরশীল। কৃষককে কি করে বাঁচানো যায়, কৃষিকে কি করে বাঁচানো যায়। পার্টির রাজ্য সভাপতি মাননীয় সত্যেন রায়, জেলার সম্পাদক শম্ভু ব্যানার্জি, আপনাদের অতি পরিচিত আমাদের রাজ্যে বুঝতে পেরেছেন আমাদের পার্টি প্রার্থীকে সামনে রেখে বনগাঁ লোকসভা এলাকার মধ্যে আমরা আমাদের কথা যতটা সম্ভব সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা অনেক জায়গায় প্রার্থী দিতে পারতাম, কিন্তু সীমিতভাবে এখানে পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে আমরা প্রার্থী দিয়েছি। আমরা চেয়েছিলাম এবারে নির্বাচনে নিজস্ব গুরুত্ব বুঝে দেশের, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে লড়াই হোক। দেশের সরকার যারা চালাচ্ছে, 10 বছর চালিয়েছে, সেই শাসক বিজেপির পক্ষে কারা আছেন, বিরুদ্ধে কারা আছেন, এই ভিত্তিতে এই নির্বাচন হোক। আমরা দেখছিলাম যে সেরকম কিছু পরিবেশ তৈরি হচ্ছে, এবং আপনারা যারা খবর রাখেন তারা জানতে পারছেন সারা দেশে সেই পরিস্থিতি তৈরি হলো সম্পূর্ণ আলাদা।
সেই কারণে এখানকার ভোটদাতাদের কাছে এখনকার দেশের পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যের পরিস্থিতি হিসেবে রেখে সুচিন্তিত মতামত দিতে হবে। আমরা জানি বামফ্রন্টের সরকার চলছে কেরালায়। কেরালায় কংগ্রেস এবং সিপিএম মুখোমুখি লড়াই করেছে। 20টা আসনে কংগ্রেসের সঙ্গে সিপিএমের লড়াই হয়েছে, কিন্তু তার থেকে আমাদের পরিস্থিতি আলাদা। এই জন্য সেই লড়াইয়ের মধ্য দিয়ে বিজেপির এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি হয়নি, বরঞ্চ বিজেপিকে আটকাবার প্রয়োজনে তারা মুখোমুখি লড়াই করেছেন, যাতে সিপিএম বিরোধী লোক কংগ্রেসকে সমর্থন করতে পারে, কংগ্রেস বিরোধী লোক সিপিএমকে সমর্থন করতে পারে। তারা দুজনে এক হয়ে গেলে সিপিএম এবং কংগ্রেস বিরোধী লোক বিজেপিতে চলে যাবে। এই নিজস্ব তাদের পরিস্থিতি বিবেচনা করে দেশের সরকার পরিবর্তনের লক্ষ্যে সেখানকার সিপিএম এবং কংগ্রেস মুখোমুখি লড়াই করেছে। 20টা আসনে ওদের ভোট হয়ে গেছে, কিন্তু তাতে বিজেপির কোনো লাভ হবে না। 20টা আসনে কংগ্রেস কিংবা সিপিএম এর ফ্রন্ট যেই জিতুক না কেন, তারা দিল্লিতে সরকার তৈরির সময় এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে আপ এবং কংগ্রেসের লড়াই হচ্ছে। আপনারা জানেন গত বিধানসভার নির্বাচনে পাঞ্জাবে কংগ্রেসের সরকার হেরে নরেন্দ্র মোদীর সরকার যা করেছে তার তো হিসাব হয় না। যে দুর্নীতি করেছে, যে করোনার সময় সেখানে প্রাইম মিনিস্টার কেয়ার ফান্ড করা হলো, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা তোলা হলো, তার হিসাব কোথায়? সেখানে দুর্নীতি হয়নি? ওই রাফালে কিনতে গিয়ে সেখানে দুর্নীতি হয়নি? নতুন পার্লামেন্ট তৈরি করেছে, সেখানেও লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়েছে, সেখানে দুর্নীতি হয়নি? আমাদের দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, দুর্নীতি হয়নি? আমাদের রেল স্টেশন বিক্রি হচ্ছে, আমাদের বিমানবন্দর বিক্রি হচ্ছে, আমাদের বন জঙ্গল খনি সমস্ত বিক্রি হচ্ছে, সেখানে দুর্নীতি হয়নি? আমরা চাই সমস্ত দুর্নীতির বিচার। সেই দুর্নীতি কেন্দ্রীয় সরকারের হতে পারে, সেই দুর্নীতি পশ্চিমবাংলা সরকারের হতে পারে। আমরা চাই তার সমস্ত বিচার। কিন্তু তার মধ্যে দিয়ে গোটা দেশটাকে আজকে ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে কারা? ধর্মীয় ফেসিবাদ। আমার দেশে শুধু হিন্দু না, যারা বর্ণ হিন্দু, উত্তর ভারতের, উত্তর পশ্চিম ভারতের যারা উচ্চ বর্ণের হিন্দু, যারা মধ্য বর্ণের হিন্দু, তাদের সরকার সেই ফেসিবাদ কায়েম করতে চাচ্ছে নরেন্দ্র মোদী সরকার। সেখানে আমার তফসিলি জাতি থাকবে না, তার পাশে আমার থাকবে না তফসিলি উপজাতি, যারা জনজাতি আছে, প্রত্যেকটি মানুষের উপর আক্রমণ হবে। খবর নিয়ে দেখবেন উত্তরপ্রদেশে সেখানে কিভাবে আক্রমণ হয়, উচ্চ বর্ণের উপর থেকে পক্ষ থেকে কিভাবে আক্রমণ হয়, আপনার পাঞ্জাবে কিভাবে আক্রমণ হয়, আপনার ওই ঝাড়খণ্ডের সমস্ত জায়গাতে ভারতবর্ষের এই চেহারা আছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সামনে যেমন উদাহরণ আছে পৃথিবীর সামনে, ওই জার্মানি হিটলার বলেছিলেন ইহুদিদের কথা, জার্মানি সেই কথা বলে তিনি ক্ষমতায় এসেছিলেন জার্মান মানুষের উপকারের জন্য, ঠিক ইতালিতেও তাই। কিন্তু শেষ পর্যন্ত তিনি স্বৈরতন্ত্রের পথ দিলেন, ফেসিবাদের পথ দিলেন। আজকে নরেন্দ্র মোদী বিজেপি দল, যে আরএসএস নেতৃত্বে যে দলটা চলছে উগ্র হিন্দুত্ববাদী, তারাও হিন্দুর মধ্যে দিয়ে চাইছে গোটা দেশে একনায়কতন্ত্র, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, আমাদের কথা বলার অধিকার থাকবে না, তাকে শেষ করে দিতে। তার জন্য আমি আপনাদের কাছে আবেদন করব। আমি কোনো আলোচনায় যাচ্ছি না, আপনাদেরকে বলার আমার অনেক সুযোগ আছে, আমি অতীতেও বলেছি, আগামী দিনেও বলার, কিন্তু আমরা চাইছিলাম যে সমীর বাবু বিস্তারিত বলুন, তিনি বলেছেন। কাজেই সেই আবেদন রেখেই আপনাদেরকে বলবো, এই আমাদের কেন্দ্রে, বনগাঁ কেন্দ্রে যাতে আমাদের প্রার্থী জিততে পারে, তার জন্য আপনারা ভোট দেবেন। এই আবেদন রেখে আপনাদের আবার নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থাকবেন, এই আশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। 20 তারিখ 7টা থেকে 5টা ভোট, সেই ভোট আপনারা দিয়ে আসবেন। ধন্যবাদ। আমরা পিডিএসের পক্ষ থেকে আজকে এই সভা করলাম। আমাদের দায়িত্ব দেশটাকে রক্ষা করা, দেশের গণতন্ত্র সংবিধানকে রক্ষা করা। আজকে সেই সংবিধান এবং গণতন্ত্র ভুলণ্ঠিত হচ্ছে, তাকে রক্ষা করার জন্য আমাদের শপথ এবং জনগণের কাছে এই আবেদন আমাদের। আজকে যে এই পথসভা থেকে বা স্ট্রিট কর্নার থেকে আপনি যে ভাষণ দিলেন, ভোট দিন,
এই ভোটকে কেন্দ্র করে সারা দুনিয়ায় একটা সন্ত্রাস সৃষ্টি হচ্ছে, তার বিরুদ্ধে কি বলবেন? আমরা চাই শান্তি, আমরা চাই হিংসামুক্ত রাজনীতি। গোটা পৃথিবীতে শান্তি হোক, শান্তি হলেই দেশের উন্নতি হতে পারে, সমাজের উন্নতি হতে পারে, পৃথিবীর উন্নতি হতে পারে। তার জন্য শান্তিই কাম্য এবং মানুষ তারা গণতন্ত্রকে রক্ষা করে শান্তির মধ্যে দিয়ে ভোট দিক, এটাই আমরা চাই। নাম পরিচয়? আমি বিডিএসের রাজ্য সভাপতি সত্যেন রায়। ভালো থাকবেন। লোকসভা ভোট আসন্ন, হাতে গোনা কয়েকদিন, সভা করলেন পিডিএস, কি বলবেন? আমাদের প্রথম কথা হচ্ছে যে বিজেপির পরাজয়কে সুনিশ্চিত করা, এদেশের গণতন্ত্র বাঁচাতে, ধর্মনিরপেক্ষতা বাঁচাতে, সংবিধান বাঁচাতে, গরিব মানুষের যে অধিকার, তপশিলি জাতি উপজাতি অনগ্রসর মানুষের যে অধিকার সংবিধানে আছে, বিজেপি আবার সরকার করলে সেটা নষ্ট হবে। সেই কারণে আমরা চাই সারা দেশে বিজেপি পরাজিত হোক, এই আমাদের কেন্দ্রীয় স্লোগান। নাম পরিচয়? পার্থ ব্যানার্জি, পিডিএসের রাজ্য কমিটির সদস্য। আজকের ওই সবার থেকে যে বক্তব্য রাখলেন, তার কি পেতে পারেন প্রতিক্রিয়া? পেতে পারি বনগা সিটে মানুষ বিজেপির বিরুদ্ধে ঠিক মতন ভোট দেবে, বনগা সিটে বিজেপি হারবে, এই পেতে পারি। নাম পরিচয় আপনার? আমার নাম সমীর পুততুন্ডু, পিডিএস এর প্রতিষ্ঠাতা সম্পাদক।